গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সি অরূপ দাশগুপ্ত। আমি ওয়েস্ট বেঙ্গলে বেসিক্যালি প্র্যাকটিস করি এবং ভ্যাট এবং সার্ভিস ট্যাক্স প্র্যাকটিস করতাম। এখন আমি একজন জিএসটি স্টুডেন্ট। তো আমি বিভিন্ন ফোরামে যেখানে সেমিনার বা ট্রেনিংসে গেছি, সেখানে গিয়ে দেখেছি আমাদের বিভিন্ন বন্ধুদের, যারা ব্যবসায়ী ভাই বোনরা যারা বিভিন্ন জায়গায় কাজ করছে পশ্চিমের বিভিন্ন প্রান্তে, তাদের অনেক রকম প্রশ্ন আছে যেগুলো হয়তো ওরা সমাধান খুঁজে পাচ্ছে না, আইদার অ্যাক্টে বা হয়তো কোনো সেরকম মানে ইউটিউব ভিডিওস বা সেমিনার্স বা ট্রেনিং হয়তো তারা অ্যাটেন্ড করতে পারছে না কি সময়ের অভাবে, বা হয়তো তাদের ব্যবসার এটা শিডিউলের জন্য। তাই আমি কিছু ইউটিউব ভিডিওস আমি ঠিক করেছি, বাংলায় আমি হয়তো আপনাদের প্রেজেন্ট করার চেষ্টা করছি। তো আমার প্রথম টপিক যেটা আমি চুজ করেছি সেটা হচ্ছে কম্পোজিশন। কেন কি এটা নিয়ে অনেক কটা প্রশ্ন আমাদের কাছে বারবার ইমেল বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আসছে। তো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে কম্পোজিশন স্কিম এটা কারা অ্যাভেল করতে পারবেন, এর সুবিধাটা কারা নিতে পারবে। কম্পোজিশন স্কিম সুবিধা নিতে গেলে আমাদের যেটা হতে হবে সেটা হচ্ছে আমাদের টার্নওভারটা হতে হবে বিলো 75 lakhs। আমরা এটা অবশ্যই জেনে জেনে রেখেছি এখন অবধি যে আমাদের যদি টার্নওভার যদি 20 লাখ টাকার কম হয় ইন মোস্ট অফ দ্য স্টেটস, আর 10 লাখ টাকা কিছু শিডিউল স্টেটসে, এই বাদ দিয়ে যদি আমাদের টার্নওভার যদি 20 লাখ টাকার কম হয়, তাহলে আমাদের কিন্তু জিএসটিতে নথিভুক্ত হওয়ার কোনো এটা আবশ্যক নয়। কিন্তু যদি আমাদের টার্নওভার 20 লাখ টাকা থেকে বেশি হয়, তাহলে রেজিস্ট্রেশন ইজ কম্পালসারি, আমাদের নেওয়া উচিত। এবং এই এগ্রিগেট টার্নওভারে কী কী আসে, এই এগ্রিগেট টার্নওভারে আমাদের ট্যাক্সেবল সাপ্লাইজ যেগুলো আমরা করছি, ট্যাক্সেবল সাপ্লাইজ বলতে সেই সাপ্লাইগুলো যার উপরে ট্যাক্স চার্জ করা হচ্ছে, এক্সেমটেড সাপ্লাইজ যেগুলোকে ট্যাক্সের আওতা থেকে বার করে রাখা হয়েছে, এবং নীল রেটেড সাপ্লাইজ যেগুলো উপরে ট্যাক্স নীল রেট করা আছে এখন। এই তিনটে রকম সাপ্লাইজকে যোগ করে আমরা এগ্রিগেট টার্নওভারটা বার করব। এবং এই এগ্রিগেট যে টার্নওভার আমরা যে বার করছি, সেখানে ফর এক্সাম্পল আপনি একজন দোকানদার, আপনি ব্র্যান্ডেড ময়দা বিক্রি করছেন, ব্র্যান্ডেড ময়দার উপরে আপনার জিএসটি আছে, ওটা ট্যাক্সেবল সাপ্লাইজ। ওয়ারেজ যদি আপনি লুজ চাল বিক্রি করছেন, হয়তো সেখানে আপনার জিএসটি নেই, ওটা জিএসটির আওতার বাইরে, মানে এক্সেমটেড আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ট্যাক্সেবল সাপ্লাই এবং এক্সেমটেড সাপ্লাই দুটোকে যোগ করে নিয়ে আপনার এগ্রিগেট টার্নওভারটা ক্যালকুলেট করতে হবে। তো বন্ধুরা, যদি আপনাদের এগ্রিগেট টার্নওভার 75 লাখ টাকার কম হয় ইন দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে 2016-17, তাহলে আপনারা আইদার অন 1 জুলাই অর আফটারওয়ার্ডস আপনারা কম্পোজিশন স্কিম অ্যাভেল করতে পারেন। এবার সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে আপনি যদি কম্পোজিশন স্কিম অ্যাভেল করতে যান, আপনার টার্নওভার যদি 75 লাখ টাকা হয়, তাহলে পরবর্তী জিনিস যেটা আপনাকে দেখতে হবে কি আপনি ওয়েদার ইউর এ ম্যানুফ্যাকচারার, ট্রেডার নাকি সার্ভিস প্রোভাইডার। যদি আপনি ম্যানুফ্যাকচারিং করছেন, যদি আপনি একজন ম্যানুফ্যাকচারার হন, তাহলে আপনার শুধু মানে সেলস যদি 75 লাখ টাকার কম হয় গত বছরে, তাহলেই আপনি কম্পোজিশন স্কিম অ্যাভেল করতে পারবেন। আপনি যদি একজন ট্রেডার হন, তাহলেও সেম কন্ডিশন, 75 লাখ টাকার কম যদি টার্নওভার আপনার লাস্ট ইয়ারে হয়, তাহলে আপনি এই কম্পোজিশন স্কিম অ্যাভেল করতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো রকম সার্ভিস দিয়ে থাকেন, রেস্টুরেন্ট সার্ভিস ছাড়া আর কোনো রকম সার্ভিসে আপনার কম্পোজিশন স্কিমের আওতায় আনা হয়নি। তাই আপনি ধরুন ম্যান পাওয়ার সাপ্লাই সার্ভিস দিচ্ছেন, বা ওয়ার্কস কন্ট্রাক্ট সার্ভিস দিচ্ছেন, আপনি ডিজাইন সার্ভিস দিচ্ছেন, আপনি বিউটি পার্লার সার্ভিস দিচ্ছেন, বা আপনি হয়তো যে কোনো অন্যরকম সার্ভিস যেগুলো আপনি আগে সার্ভিস ট্যাক্সের আওতায় দিয়ে আসতেন বা এখন সার্ভিস দিচ্ছেন, সেগুলো রেস্টুরেন্ট সার্ভিস ছাড়া বাকি সার্ভিসগুলোকে কম্পোজিশনের আওতায় বাইরে রাখা হয়েছে। তো এরা কিন্তু কম্পোজিশন কোনোভাবেই ওনারা অ্যাভেল করতে পারবেন না। এছাড়াও কিন্তু যেটা বলা হয়েছে, আরও কিছু ক্যাটাগরিকে রাখা হয়েছে যারা কম্পোজিশন স্কিমে আওতায় মানে যারা অ্যাভেল করতে পারবেন না। প্রথম কথা, যারা হচ্ছেন পেট্রোলিয়াম প্রোডাক্টস, লাইক পেট্রোল বা ডিজেল বা এই ধরনের জিনিসপত্র বিক্রি করছেন, বা যারা অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন যারা সেল করছেন। তো এই ধরনের ক্যাটাগরিকেও আপনার কম্পোজিশন স্কিমের বাইরে রাখা হয়েছে। দ্বিতীয় যে শ্রেণী ডিলারদের রাখা হয়েছে বাইরে, সেটা হচ্ছে যারা ইন্টার স্টেট সাপ্লাই করছে। মানে ধরুন আপনি হচ্ছেন কাপড়ের ব্যবসায়ী, আপনি কাপড় মানে এক রাজ্যের থেকে আরেক রাজ্যে বিক্রি করেন। ধরুন আপনি পশ্চিমবঙ্গ থেকে আপনি ঝাড়খণ্ডে কাপড় বিক্রি করেন, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি যেহেতু একটা রাজ্য থেকে অন্য রাজ্যে বিক্রি করছেন, ইন্টার স্টেট সেল করছেন, তাই আপনিও কিন্তু কম্পোজিশন স্কিমের আন্ডারে আসতে পারবেন না। থার্ড, যেটা খুব
ইম্পর্টেন্ট কন্ডিশন, যেটা আমাদের সব ব্যবসায়ী ভাই বোনেদের, কেন কি এখন অনেকজন আছেন যারা ই কমার্সের বিভিন্ন সাইটের মাধ্যম দিয়ে তাদের সামগ্রীগুলো হয়তো বিক্রি করছেন। কেন কি আমরা হয়তো দেখি যে আপনি হয়তো শাড়ি বিক্রি করছেন, আপনি হয়তো মানে ক্ষুদ্র একটা মানে ব্যবসা নিয়ে আপনি চালু করেছেন, খুব ছোটো একটা ব্যবসা নিয়ে চালু করেছেন, মেবি বুটিক, কিন্তু সেখান থেকে দেখতে দেখতে আপনার যেহেতু বুটিকের নামটা খুব মানে পপুলার হয়ে গেছে, আপনি এখন হয়তো বিভিন্ন যে আপনি ই কমার্স অপারেটর আছে, মেবি ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, এদের মাধ্যম দিয়ে হয়তো আপনি বিক্রি করছেন। তাহলে সেই ক্ষেত্রেও আপনি যেহেতু একটা ই কমার্স অপারেটরের মাধ্যম দিয়ে বিক্রি করছেন, ই কমার্স অপারেটর বলতে ডিফাইন করা হয়েছে যে কোনো একটা ইলেকট্রনিক প্ল্যাটফর্ম থেকে তার প্রোডাক্টগুলোকে বিক্রি করছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেহেতু ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে বিক্রি করছেন, সেই জন্য আপনিও কম্পোজিশন স্কিমের আন্ডারে আসতে পারবেন না। ফোর্থ ক্যাটাগরি অফ সাপ্লায়ার্স যারা এই কম্পোজিশন স্কিমের আন্ডার আসতে পারবেন না, তারা হচ্ছেন ম্যানুফ্যাকচারার অফ নোটিফাইড গুডস। এখন অবধি যেটা নোটিফাই করা হয়েছে সেটা হচ্ছে পান মশালা, টোবেকো এবং আইসক্রিম। তো এই তিনটে ক্যাটাগরিতে যারা ম্যানুফ্যাকচারিং করছেন, ধরুন আইস ফর হিউম্যান কনজাম্পশন, আইসক্রিম অ্যান্ড পান মশালা অ্যান্ড টোবেকো, এগুলো যারা তৈরি করছেন তারাও কিন্তু কম্পোজিশনের আন্ডার আসতে পারবেন না। কিন্তু বন্ধুরা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ক্ষেত্রগুলোতে ম্যানুফ্যাকচারারকে শুধু বাদ দেওয়া হয়েছে। মানে যদি আজকে আপনার আইসক্রিমের ট্রেডিং ব্যবসা থাকে, তাহলে কিন্তু আপনি কম্পোজিশন অ্যাভেল করতে পারবেন। ফিফথ যে ইম্পর্টেন্ট কন্ডিশন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আপনার ব্যবসাটা, ধরুন আপনি তিনটে রাজ্যের থেকে বিভিন্ন রাজ্যে মানে করছেন, আপনি ধরুন তিনটে রাজ্যে আপনার রেজিস্ট্রেশন, আপনি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আপনার তিনটে আলাদা, উড়িষ্যাতে, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে আপনার টার্নওভার, আপনার ব্যবসা করছেন, আপনি একজন ট্রেডার, আপনার টার্নওভার অ্যাজ এ হোল এক বছরে 75 লাখ টাকার কম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা স্টেটে কম্পোজিশন নিতে চান এবং অন্য দুটো স্টেটে আপনি চান রেগুলার ট্যাক্স পেমেন্ট করতে। রেগুলার ট্যাক্স পেয়ার বলতে, তো আপনাকে এখানে রেগুলার রেট অফ ট্যাক্সে কিন্তু আপনাকে মানে আপনি ধরুন সিলেক্ট করলেন যে দুটো স্টেটে আমি রেগুলার রেট অফ ট্যাক্স দেবো এবং একটা স্টেটে আমি কম্পোজিশন অ্যাভেল করব, সেটা কিন্তু অ্যালাউড নয়। যদি আপনাকে কম্পোজিশন নিতে হয়, তাহলে সব কটা রাজ্যে, যে তিনটে রাজ্যে আপনার প্রেজেন্স আছে যেখানে আপনি বিক্রি করছেন, তিনটে রাজ্যেই হয় আপনাকে কম্পোজিশন স্কিমে যেতে হবে, নয়তো আপনাকে রেগুলার স্কিমে আপনাকে ট্যাক্স চার্জ করতে হবে। কেন কি যতগুলো জিএসটিএন আন্ডার দ্য সেম প্যান হবে, সে একটা রাজ্যে হোক বা বিভিন্ন রাজ্যে হোক, তাদেরকে সেম স্কিম, মানে আইদার কম্পোজিশন হলে কম্পোজিশন, রেগুলার হলে রেগুলার, তাদেরকে সেম ফলো করতে হবে। তারা বিভিন্ন বিভিন্ন ভার্টিক্যালে বা বিভিন্ন বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে আপনারা তারা স্কিমে যেতে পারেন না। ফর এক্সাম্পল, আরেকটাও সুন্দর এক্সাম্পল হচ্ছে, ধরুন আপনি একই রাজ্যে দুরকম ব্যবসা করে থাকেন, একটা হচ্ছে হোলসেল ব্যবসা আর একটা হচ্ছে আপনার রিটেল ব্যবসা। তাহলে আপনি হয়তো হোলসেল ব্যবসার জন্য আলাদা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে রেখেছেন এবং রিটেলের জন্য আলাদা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে রেখেছেন। তো হয়তো আপনি ভাবছেন যে হোলসেলে যেহেতু আমি B2B বিজনেস করি, তাহলে সেখানে আমি রেগুলার স্কিমে যাব, এবং রিটেলে যেখানে আমি B2C করি, যেখানে আমি কাস্টমারকে বিক্রি করছি, যেখানে ওনাদের ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তা সেখানে আমি যেটা করব, আমি কম্পোজিশনে যাব। বন্ধুরা, এটাও কিন্তু পসিবল নয়। যদি আপনি ওই সেম প্যান নাম্বার দিয়ে যে জিএসটিএনগুলো আছে, ওগুলো একটাতে যদি আপনি কম্পোজিশনে দিয়ে থাকেন, অন্যটাতেও আপনাকে কম্পোজিশন অ্যাভেল করতে হবে। এই তো গেল কয়েকটা কন্ডিশন যেগুলো আপনার কম্পোজিশন ডিলার আপনি অ্যাভেল করতে গেলে যেটা আপনাকে লাগবে। এরপরে আরও কি কি বাধা বা প্রতিবন্ধক এটা আছে যেটা আপনার কম্পোজিশন ডিলারদের ফেস করতে হবে। প্রথম কথা হচ্ছে, ওনারা কোনো রকম ট্যাক্স চার্জ করতে পারবেন না বা কালেক্ট করতে পারবেন না। মানে ধরুন আজকে যদি আমার একটা মুদির দোকানের ব্যবসা থাকে এবং আমি কম্পোজিশন স্কিম অ্যাভেল করেছি, আমি যখন আমার কাস্টমারকে যখন বিল করছি বা ধরুন বিক্রি করছি, ধরুন 300 টাকা কিছু একটা বিল হয়েছে, তার উপরে কিন্তু আমি কম্পোজিশনের যে রেট অফ ট্যাক্স ফর ট্রেডার্স, ধরুন 1%, 300-র উপরে 1% 3 টাকা, 303 টাকা বলে আমি কিন্তু ওনাকে বিল করে আমি ওনাকে বিক্রি করতে পারি না। আমি যেই মেটেরিয়াল বস্তুটির যে দাম, গুডসটার যে দাম, সেই দামটুকু শুধু আমি আমার কাস্টমার থেকে কালেক্ট করতে পারি। এর বাইরে কোনো কিছু কালেক্ট করাটা আমাদের অ্যালাউড নয় আন্ডার কম্পোজিশন স্কিম। সেকেন্ড যেটা ইম্পর্ট্যান্ট রেস্ট্রিকশন আছে ফর কম্পোজিশন স্কিম হচ্ছে, যদি কম্পোজিশন স্কিম ডিলার কোনো একজন রেগুলার স্কিম ডিলারকে বিক্রি করে থাকে, তাহলে যে রেগুলার স্কিম ডিলার কম্পোজিশন স্কিম ডিলার থেকে কিনলো, উনি কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কিন্তু পাবেন না। তো এই কম্পোজিশন স্কিম
সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় কি ধরুন আপনার যদি এটা B2Bতে আপনি ব্যবসা করছেন, মানে ধরুন বিজনেস টু বিজনেস, মানে ধরুন আপনি এমন একজনকে বিক্রি করছেন যেও আবার এটাকে ব্যবসার কারণেই কিনছেন, তার ক্ষেত্রে কিন্তু একজন কম্পোজিশন ডিলার থেকে জিনিস কেনাটা ওনার কাছে খুব একটা লাভদায়ক হবে না। কেন কি, উনি যখন কম্পোজিশন স্কিম থেকে হয়তো কিনছেন, হয়তো দামটা ওনার ট্যাক্সটা ওনার কম পড়ছে, বাট অ্যাট দ্য সেম টাইম ওনার যেটা প্রবলেম, উনি হচ্ছেন ইনপুট ট্যাক্স ক্রেডিটটা পাচ্ছেন না। তো সেটার জন্য হতে পারে যে যিনি এই জিনিসটা কিনেছেন কম্পোজিশন ডিলার থেকে, তার জন্য তার টু দ্যাট এক্সটেন্ট তার কস্ট অফ গুডসের দামটা বেড়ে যাচ্ছে, তাই কস্ট অফ গুডসের দামটা বেড়ে যাচ্ছে। তো সেই জন্য বন্ধুগণ, এই পরিস্থিতিতে আমাদের দেখতে হবে সবসময় কি এই কম্পোজিশন স্কিম যে আমরা নিচ্ছি, সেটা নেওয়ার পর আমাদের ব্যবসায়ের যে ইম্প্যাক্ট, ওর উপরে কী ইম্প্যাক্ট হতে পারে সেটা ভেবে নিয়েই আমাকে এই কম্পোজিশন স্কিমে এগোতে হবে। আর এই কম্পোজিশন স্কিমে আসতে গেলে আরও দু ধরনের লোকজনকে বাধা দেওয়া হয়েছে, যেমন ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন, মানে যারা একটা রাজ্যে মানে পার্মানেন্ট একটা বিজনেস করে যাচ্ছেন না, তারা হয়তো মাঝে মাঝে হয়তো ব্যবসা করেন, ধরুন এক্সিবিশন বা এই ধরনের কিছু একটা করছেন। ধরুন বম্বে থেকে কেউ একজন এক্সিবিশনের জন্য কলকাতায় আসছেন বুক ফেয়ারে, তো বুক ফেয়ারে এসে বা ধরুন আপনার মিলন মেলাতে সে হয়তো অন্য কোনো একটা লেদার মানে এক্সিবিশন হয়তো আসছেন, এসে উনি হয়তো চাইছেন যে উনি কম্পোজিশন স্কিম অ্যাভেল করবেন। কেন কি উনি তো এখানে শুধু 5 দিনের জন্য ব্যবসা করতে এসছেন। তাই যাদের মানে এখানে চিরস্থায়ী ব্যবসা নেই, পার্মানেন্ট কোনো রকম এস্টাবলিশমেন্ট নেই, যারা মাঝে মধ্যে হয়তো ব্যবসা করতে আসছেন, তাদেরকে জিএসটিতে একটা সুবিধা দেওয়া হয়েছে যার নামটা হচ্ছে ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন। তো এই ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন হিসেবে যারা নথিভুক্ত করতে চান, তারা কিন্তু কম্পোজিশন স্কিম অ্যাভেল করতে পারবেন না, এই জায়গায়ও একটা বাধা দেওয়া আছে। এছাড়া হচ্ছেন নন রেসিডেন্ট ট্যাক্সেবল পারসন, ধরুন যিনি বিদেশ থেকে এখানে কোনো রকম একটা ব্যবসা করতে আসছেন, তাদেরকেও যে সুবিধা দেওয়া হয়েছে টু রেজিস্টার দেমসেলভস অ্যাজ নন রেসিডেন্ট ট্যাক্সেবল পারসন, দে অলসো ক্যানট অ্যাভেল কম্পোজিশন স্কিম, ওনারাও কম্পোজিশন স্কিমের আন্ডারে আসতে পারবেন না। তো বন্ধুরা, এই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে কি কোথায় কোথায় কম্পোজিশন স্কিম যারা অ্যাভেল করতে যান তাদের বাধা কোথায় আছে, এবং তাদের থেকে যারা কেনাকাটা করছেন তাদের কেনাকাটা করতে গিয়ে কোথায় কোথায় তাদের রেস্ট্রিকশন তাদের ফেস করতে হবে। এবারে নেক্সট প্রশ্ন যেটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে যে কম্পোজিশন স্কিমে যারা অ্যাভেল করছেন তাদের ক্ষেত্রে ট্যাক্স রেটটা কী। বন্ধুগণ, এখানে যেটা করা হয়েছে, ম্যানুফ্যাকচারারদের জন্য রেট করা হয়েছে 2%, মানে 1% এসজিএসটি এবং 1% সিজিএসটি দেবেন। ট্রেডারদের জন্য রেট করা হয়েছে 1%, মানে 0.5% সিজিএসটি, 0.5% এসজিএসটি হবে। এবং ফর রেস্টুরেন্ট সার্ভিস এই রেটটা করা হয়েছে 2.5% এবং 2.5%। বন্ধুগণ, আমরা আগে ওটা ডিসকাস করেছি কিছুক্ষণ আগে যে সার্ভিসেস, রেস্টুরেন্ট সার্ভিস ছাড়া আর কেউ কিন্তু কম্পোজিশন স্কিম অ্যাভেল করতে পারবেন না। এরপরে আরেকটা প্রশ্ন যেটা আমাদের মাথায় আসে অনেক সময়, কি ধরুন আমি একজন কম্পোজিশন স্কিম ডিলার থেকে যদি আমি জিনিস ক্রয় করি, জিনিস আমি কিনছি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে রিভার্স চার্জ মেকানিজমে আন্ডার সেকশন 9(4) কি কোনো রকম ট্যাক্স দিতে হবে কিনা। বন্ধুরা, এটা আমাদের বুঝতে হবে যে কম্পোজিশন স্কিমে যারা ডিলার, তারাও কিন্তু রেজিস্টার্ড ডিলার। তো রেজিস্টার্ড ডিলার থেকে যখন আরেকজন রেজিস্টার্ড ডিলার পারচেজ করছেন, তখন কিন্তু কোনো রকম রিভার্স চার্জ মেকানিজম এফেক্ট করছে না। তো তাই বন্ধুরা, আপনারা নিশ্চিন্ত থাকুন, যখন আপনারা কম্পোজিশন স্কিম ডিলার থেকে কোনো রকম জিনিস পারচেজ করছেন, সেখানে আপনার কোনো রকম আরসিএম এর আওতায় মানে আরসিএম আন্ডার সেকশন 9(4) আপনি কিন্তু আসছেন না। এবারে আপনাদের আরেকটা মনে যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে আমার কম্পোজিশন স্কিম আমি অ্যাভেল করছি, আমি কি কোনো রকম ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারি? কেন হয়তো হতে পারে আমি এমন একজন থেকে কিনছি যিনি রেগুলার স্কিমে আছেন। না বন্ধুরা, আপনি যদি কম্পোজিশন স্কিম অ্যাভেল করেন, তাহলে আপনি যা ট্যাক্স আপনার ভেন্ডারকে দিচ্ছেন বা আপনার সাপ্লায়ারকে দিচ্ছেন, সেটা ক্রেডিট আপনি নিতে পারবেন না, সেটা আপনার কস্ট হিসেবেই দাঁড়াবে। ওকে, সেটা আপনার কস্ট হিসেবে দাঁড়াবে। এখন আমাদের আরেকটা প্রশ্ন যেটা আসছে, যেটা আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা পাই, সেটা হচ্ছে যে এখানে আমি ধরুন একটা এগ্রিগেট আমাকে বলা হয়েছে 1%, ট্রেডারদের ক্ষেত্রে 1% অফ দ্য টার্ন ওভার ইন দ্য স্টেট হ্যাজ টু বি পেড। এখন আমাকে দেখতে হবে এই টার্ন ওভার ইন দ্য স্টেটের ডেফিনেশনটা কি। টার্ন ওভার ইন দ্য স্টেটের ডেফিনেশন হচ্ছে আপনার যা ট্যাক্সেবল টার্ন ওভার আপনি করছেন, প্লাস
যা আপনি এক্সামটেড টার্ন ওভার আপনি ওই স্টেটে করছেন, এন্টায়ার টার্ন ওভারটাকে নিয়ে আপনার কিন্তু টার্ন ওভার ইন দ্য স্টেট ক্যালকুলেট করা হবে। তাই বন্ধুরা একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনি ট্যাক্সেবল সাপ্লাইজ অ্যাজ ওয়েল এজ এক্সামটেড সাপ্লাইজ করে থাকেন, সব সাপ্লাইয়ের উপরে আপনাকে 1% রেটে, যদি আপনি ট্রেডার হন তাহলে সব সাপ্লাইয়ের উপরে আপনাকে 1% রেটে কিন্তু কম্পোজিশন স্কিমের আন্ডারে আপনাকে ট্যাক্স জমা করতে হবে। এমনটা নয় যে শুধু যেগুলো ট্যাক্সেবল প্রোডাক্ট সেগুলোর উপরে শুধু আপনি ট্যাক্স দেবেন। ফর এক্সাম্পল, আপনি লুজ চাল বিক্রি করছেন সেটা হচ্ছে এক্সেমটেড, আপনি ব্র্যান্ডেড চাল বিক্রি করছেন সেটা হচ্ছে ট্যাক্সেবল। তো সেটা যখন আপনি করছেন আপনাকে লুজ চালের উপরে 1% দিতে হবে এবং ব্র্যান্ডেড চালের উপরেও কিন্তু আপনাকে 1% জিএসটি পেমেন্ট করতে হবে। এখানে কোনো রকম ছাড় নেই, কেন কি এখানে কোথাও বলা নেই যে শুধু ট্যাক্সেবল সাপ্লাইয়ের উপরে হবে। কথাটা যেটা বলা আছে, যেটা বলা আছে, টার্মটা ইউজ করা হয়েছে টার্ন ওভার ইন আ স্টেট। আর টার্ন ওভার ইন আ স্টেটের যদি ডেফিনেশনে যদি আপনি গিয়ে থাকেন তাহলে সেখানে কিন্তু পরিষ্কার আমাদের যেটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আপনার ওর মধ্যে টার্ন ওভার ইন আ স্টেট মিনস দ্য এগ্রিগেট ভ্যালু অফ অল ট্যাক্সেবল সাপ্লাইজ and exempt supplies made within a state or union territory by a taxable person, export of goods or services or both, and interstate supplies of goods or services or both made from the state or union territory by the state taxable person, but exclude central tax, state tax, union tax, etc. So আপনি যখনই আপনার টার্ন ওভার এই ফর পেমেন্ট আপনি যখন ক্যালকুলেট করছেন তখন কিন্তু আপনাকে ট্যাক্সেবল টার্ন ওভার অ্যাজ ওয়েল এজ আপনার এক্সেমটেড টার্ন ওভার অ্যাজ ওয়েল এজ আপনার এক্সপোর্ট টার্ন ওভার এই সবকটাকে নিয়ে কিন্তু আপনাকে ট্যাক্সটা পেমেন্ট করতে হবে। এবারে যেটা আমার প্রশ্ন আসছে, যেখানে আমাদের অনেক জায়গায় আমাদের জিজ্ঞেস করা হচ্ছে যে আমি কি অন্য রাজ্যের থেকে কিনতে পারি? আমি ধরুন একজন কম্পোজিশন ডিলার, কিন্তু আমি কি অন্য রাজ্যের থেকে কারোর থেকে আমি কোনো মাল ক্রয় করতে পারি? বন্ধুগণ, আমাদের এখানে আনসার হচ্ছে ইয়েস। আপনি যদি ম্যানুফ্যাকচারার হন বা ট্রেডার হন বা আপনি যদি রেস্টুরেন্ট সার্ভিস কোনো সার্ভিস প্রোভাইড করে থাকেন, আপনাকে যদি অন্য কোনো রাজ্যের থেকে কিছু কিনতে হয় আপনি কিনতে পারবেন। শুধু আপনি যেটা করতে পারবেন না সেটা হচ্ছে আপনি অন্য রাজ্যে বিক্রি করতে পারবেন না। মানে ধরুন আপনাকে এখান থেকে যদি আপনাকে উড়িষ্যাতে কিছু মেটেরিয়াল বিক্রি করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি কম্পোজিশনে থাকেন আপনি কিন্তু বিক্রি করতে পারেন না। তো কিন্তু পারচেজের উপরে কোনো রকম রেস্ট্রিকশন কিছু নেই। আর এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, অনেকজন আছেন যারা এতদিন যেটা করেছেন হয়তো রেগুলার স্কিমে ছিলেন, মানে ভ্যাট আওতায় তারা কি করেছেন, তারা নর্মাল ট্যাক্স পেমেন্ট করে গেছেন। এখন আপনার জিএসটি আসাতে তাদের যেটা হয়েছে, তারা হয়তো ভেবেছেন যে কম্পোজিশন স্কিমটা তাদের জন্য লাভদায়ক হবে এবং তাই তারা কি করেছেন, কম্পোজিশন স্কিম অ্যাভেল করেছেন। তো এই ক্ষেত্রে বন্ধুগণ একটা জিনিস আপনাকে কিন্তু মনে রাখতে হবে, যদি আপনি এটা করে থাকেন, যদি এটা আপনি করতে চান, আপনাকে প্রথম জিনিস যেটা মাথায় রাখতে হবে, দেখতে হবে যে 30শে জুন আপনার স্টকে কোনো এমন স্টক ছিল কি না যেটা আপনি অন্য রাজ্যের থেকে কিনে এনেছেন বা অন্য রাজ্যের থেকে ট্রান্সফার করে এনেছেন। যদি আপনার স্টকে 30শে জুন এমন কোনো স্টক থাকে যেটা আপনি অন্য রাজ্যের থেকে কিনে এনেছেন বা আপনি অন্য রাজ্য থেকে আপনি স্টক ট্রান্সফার করে আনিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কম্পোজিশন স্কিম অ্যাভেল করতে পারেন না অ্যাজ পার দ্য অ্যাক্ট অ্যান্ড অলসো অ্যাজ পার দ্য কম্পোজিশন রুলস। তো সেই ক্ষেত্রে বন্ধুগণ আমরা বলবো এখানে একটু কেয়ার নিতে, যাতে আপনাকে পরিষ্কারভাবে আমরা দেখে নিই যে 30শে জুনের স্টকের মধ্যে আমার বাইরের স্টেট থেকে পারচেস করা স্টক কিছু আছে কি না। কেন সেটা যদি আমার থাকে বা বাইরে থেকে স্টক ট্রান্সফার করা যদি কোনো স্টক থাকে, তাহলে সেটা যদি আমার থাকে তাহলে কিন্তু কম্পোজিশন স্কিম আমি অ্যাভেল করতে পারি না। এবং সেকেন্ড যে প্রশ্নটা আসছে অ্যাবাউট ট্রানজিশন হচ্ছে, আমাদের অনেকজনের যারা হয়তো রেগুলার স্কিম থেকে যারা হয়তো আপনার কম্পোজিশন স্কিমে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে আরেকটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে যে তারা যেটা হয়েছে আগে যখন তারা ভ্যাটের আন্ডারে ছিলেন তখন হয়তো কিছু আনরেজিস্টার্ড ডিলার থেকে পারচেজ করেছেন। কেন কি ভ্যাটের আমলে ভ্যাটের অ্যাক্টে আপনার আনরেজিস্টার্ড ডিলার থেকে পারচেজ করে যদি আপনি রেজিস্টার্ড ডিলারকে বিক্রি করেন বা আপনি যদি ভ্যাট চার্জ করে বিক্রি করেন তাতে কোনো রকম রেস্ট্রিকশন ছিল না। কিন্তু এখানে আন্ডার কম্পোজিশন অ্যাক্ট অ্যান্ড দ্য কম্পোজিশন রুলস অফ জিএসটি আপনি যেহেতু কম্পোজিশন অফ করতে চাইছেন, তো সেখানে বলা আছে আপনার আনস্টক অ্যাজ অন 30th জুন যেটা আপনার কাছে পড়ে আছে, ওর মধ্যে যেই স্টকটা আপনার আনরেজিস্টার্ড ডিলার থেকে কেনা আছে সেটার উপরে আপনার অ্যাপ্লিকেবল জিএসটি রেট দিয়ে কিন্তু আপনাকে ট্যাক্স জমা করতে হবে। কেন কি
আপনার কোনো ট্যাক্স পেইড গুডস যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি জিএসটিতে কম্পোজিশন অ্যাভেল করতে পারেন না। তাই বন্ধুগণ, এখানে আমাদের যেটা মাথায় রাখতে হবে, 30শে জুনের স্টকে যদি আমরা দেখি কোনো এমন স্টক আছে যেটা আমরা হয়তো আনরেজিস্টার্ড পার্টি থেকে কিনেছি, যারা কিনা ভ্যাটে রেজিস্টার্ড ছিল না, তাহলে সেই স্টকের উপরেও কিন্তু আমাদেরকে এখন জিএসটি অ্যাপ্লিকেবল রেট যা হয় পার্টিকুলার প্রোডাক্টের উপরে সেটা কিন্তু দিয়ে তারপরেই কিন্তু আমার কথাটা ভাবা উচিত যে ওই ট্যাক্সটা দিয়ে আমার কম্পোজিশন যাওয়াটা লাভদায়ক কিনা। এবং যদি আমি কম্পোজিশন অলরেডি গিয়ে মানে কথা যাওয়ার কথা ভাবছি, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু আনরেজিস্টার্ড স্টকের উপরে আমাকে জমা দিতে হবে। তো বন্ধুগণ, আমি যেটুকানি ভেবেছি বা যেটুকানি আমার প্রশ্নগুলো যেগুলো পেয়েছি সেগুলোর উপরে বেস করে আমি আপনাকে আজকে এগুলো আমি বলার চেষ্টা করেছি। আর এখানে আরেকটাও প্রশ্ন অবশ্য আমাদের মাঝে মধ্যে ফেস করতে হয়, সেটা হচ্ছে যে ধরুন আমি একজন কম্পোজিশন ডিলার, আমি একজন আনরেজিস্টার্ড ডিলার থেকে পারচেস করলাম, আমি একজন কম্পোজিশন ডিলার এবং আমি আনরেজিস্টার্ড ডিলার থেকে পারচেস করলাম। ফর এক্সাম্পল, আমার যে দোকানটা আছে ওই দোকানটা এমন একজন থেকে নেওয়া আছে যে কিনা জিএসটিতে রেজিস্টার্ড নয়, তাহলে কি আমাকে কি যে আমি আরসিএম দেবো, রিভার্স চার্জ মেকানিজম আন্ডার সেকশন 9(4) অফ সিজিএসটি, যেটা আমি পেমেন্ট করব, ওটা কি আমাকে 1% রেটে করতে হবে যদি আমি ট্রেডার হয়, বা যদি আমি ম্যানুফ্যাকচারার হয় তাহলে কি 2% রেটে করতে হবে, নাকি আমাকে নর্মাল রেট যেটা হচ্ছে অন রেসিডেন্সিয়াল এটা সার্ভিস রেন্টাল সার্ভিস তাকে দিতে হবে? বন্ধুরা, এটা আমাদের মাথায় পরিষ্কার করে বুঝে নিতে হবে যে কম্পোজিশন স্কিম হচ্ছে শুধুমাত্র সেলের জন্য। কম্পোজিশন স্কিমের সঙ্গে আপনার ইনওয়ার্ড সাপ্লাইয়ের কোনো রকম সম্পর্ক নেই। তাই যদি আপনি কোনো ইনওয়ার্ড সাপ্লাই আপনি কোনো আনরেজিস্টার্ড ডিলার থেকে করে থাকেন যে কিনা জিএসটিতে নথিভুক্ত করেননি, তাহলে কিন্তু তার উপরে যে রিভার্স চার্জ মেকানিজম দিতে হবে সেটা আপনাকে রেগুলার রেটে জমা দিতে হবে। এবং বন্ধুরা মনে রাখবেন যে এই ক্ষেত্রে যদিও আপনি ধরুন এই বাড়ি ভাড়ার উপরে আপনি 18% রেটে আপনি রিভার্স চার্জ জমা দেবেন, এই রিভার্স চার্জটা কিন্তু আপনি কোনো রকম ক্রেডিট পাবেন না। কেন কি আপনি একজন কম্পোজিশন স্কিমের আন্ডারে রেজিস্টার্ড ডিলার। তো বন্ধুরা, এই কথাগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা এই কম্পোজিশন স্কিম অ্যাভেল করার আগে বিভিন্ন যে আইন এবং যে রুলস, এই জিনিসটাকে আগে আমাকে ভালো করে বুঝে নিতে হবে। এবং আমি অ্যাজ এ ম্যাটার অফ রিপিটেশন একবার জাস্ট রিপিট করে দিচ্ছি যে কম্পোজিশন স্কিম পেতে গেলে আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের টার্ন ওভার হতে হবে বিটুইন 20 lakhs or 10 lakhs in some states and 75 lakhs। 75 lakhsের উপরে হলে ইন দ্য প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার ওর এখন অব্দি যদি হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আমরা কম্পোজিশন স্কিম অ্যাভেল করতে পারবো না। এবং এই বছরে আমাদের যেদিন আমাদের টার্ন ওভার 75 লাখ টাকা ক্রস করে যাবে সেই দিনই কিন্তু আমাদের রেগুলার স্কিমের জন্য আমাদের অপ্ট করতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে কম্পোজিশন স্কিম ইজ অনলি অ্যাভেলেবল ফর ম্যানুফ্যাকচারার্স, ট্রেডার্স অ্যাড রেস্টুরেন্ট সার্ভিস। তাই আপনি যদি কোনো সার্ভিস প্রোভাইড করে থাকেন আদার দেন রেস্টুরেন্ট সার্ভিস, বন্ধুরা প্লিজ কম্পোজিশন স্কিম অ্যাভেল করবেন না। থার্ড জিনিস মাথায় রাখতে হবে, যদি কেউ এক রাজ্যের থেকে অন্য রাজ্যে ধরুন ম্যানুফ্যাকচারিংয়ের মেটেরিয়াল পাঠান বা ট্রেডিংয়ের মেটেরিয়াল পাঠান, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আপনিও কিন্তু কম্পোজিশন স্কিমে অ্যাভেল করতে পারেন না। কেন কি আপনার এক রাজ্যের থেকে অন্য রাজ্যে আপনি মেটেরিয়াল আপনাকে সেল করতে হয়। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, সেলের ক্ষেত্রে আমাদের প্রবলেম আছে, আমরা যদি পারচেস করতে যাই অন্য রাজ্যের থেকে সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। সেকেন্ড যেটা আমাদের মাথায় রাখতে হবে যে আপনি কোনো রকম এমন প্রোডাক্ট বিক্রি করছেন না উইচ ইজ নট লেভিয়েবল টু জিএসটি, যেমন পেট্রোলিয়াম প্রোডাক্ট বা অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন, এগুলো যেহেতু জিএসটির আওতায় এখন নেই, তো এগুলোকে যদি আপনি বিক্রি করেন তার সঙ্গে যদি আপনি অন্য কিছু বিক্রি করেন তাহলেও কিন্তু আপনি কম্পোজিশন স্কিমে আসতে পারেন না। থার্ড জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি কোনো ইলেকট্রনিক কমার্স অপারেটরের মাধ্যম দিয়ে আপনার আপনার বস্তু বিক্রি করে থাকেন, যেমন ধরুন ফ্লিপকার্ট বা স্ন্যাপডিলের থ্রু দিয়ে আপনি হয়তো একজন খুব ক্ষুদ্র ব্যবসায়ী, আপনি ছোটো ব্যবসায়ী, আপনার টার্ন ওভার হয়তো 30-40 লাখ, কিন্তু যদি আপনি একটাও মেটেরিয়াল আপনি ইলেকট্রনিক কমার্স অপারেটরের থ্রু দিয়ে বিক্রি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কম্পোজিশন স্কিমে আসতে পারেন না। আর আরেকটা ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে কিছু নোটিফাইড ক্যাটাগরিজ অফ ম্যানুফ্যাকচারার্স আছে, যেমন আমি বলেছি আইস অ্যান্ড আইসক্রিম ফর হিউম্যান কনজাম্পশন, টোবেকো অ্যান্ড পান মশালা, এগুলো যারা ম্যানুফ্যাকচার করছেন, বন্ধুরা মনে রাখবেন শুধুমাত্র যারা ম্যানুফ্যাকচার করছেন তারাই কিন্তু কম্পোজিশন স্কিমের আন্ডারে আসতে পারবেন না, এই বাদ দিয়ে আর সবাই কিন্তু কম্পোজিশন স্কিমের আন্ডারে আসতে পারবেন। আর কয়েকটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি পারচেস করছি কম্পোজিশন ডিলার হিসেবে, আমি যা পারচেস করছি এর উপরে কোনো রকম ইনপুট ট্যাক্স ক্রেডিট আমি নিতে পারবো না। আমি আমার কাস্টমার থেকে
কোনো রকম ট্যাক্স চার্জ করতে পারবো না। আমার কাস্টমার আমার বিলের এগেনস্টে কোনো রকম ইনপুট ক্রেডিট নিতে পারবে না। আমি যদি কোনো রকম আনরেজিস্টার্ড ডিলার থেকে যদি পারচেস করে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমাকে রিভার্স চার্জ দিতে হবে অ্যাজ পার দ্য নর্মাল রেটস অ্যান্ড নট অ্যাজ পার দ্য কম্পোজিশন রেট। কিন্তু আমার থেকে মানে কম্পোজিশন ডিলার থেকে যদি কোনো ডিলার কোনো রকম পারচেস করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওনাকে কোনো রকম রিভার্স চার্জ দিতে হবে না, কেন কি আমি একজন রেজিস্টার্ড ডিলার আন্ডার ভ্যাট এবং আপনার সার্ভিস। এখন আমি একজন জিএসটি স্টুডেন্ট। এবার আপনার এখানে আর যেগুলো আপনাদের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনি কমেন্ট সেকশনে করতে পারেন। আমি চেষ্টা করব যাতে আমি আপনাদের উত্তরগুলোকে দিতে পারি। এবং বন্ধুরা আশা করছি আপনাদের এই কম্পিটিশন স্কিমের ব্যাপারে এখানে আমি যে আপনার বললাম সেগুলো হয়তো আপনাদের সুবিধে হবে। কিন্তু আমি বারংবার আরেকটাই কথা বলবো যে আপনারা যাই কিছু করেন না কেন আপনারা প্লিজ আর রুলস সেখানে গিয়ে দেখেছি দরকার লাগবে করে নেবেন বা যাচাই করে নেবেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কেন কি জিএসটি এমন একটা আইন যেটা খুব তাড়াতাড়ি হয়তো চেঞ্জ হয়ে যাচ্ছে, দিনে দিনে অনেক রকম পরিবর্তন হচ্ছে। আমি তাই কোনো রকম কারোর কথার উপরে বেস করে বা কিছু করে না করে আপনারাও আইন দেখে নেবেন। আপনাদের রেলেভেন্ট সেকশন হচ্ছে সেকশন 10 ফর কম্পোজিশন, এই একটা মাত্র সেকশন এবং কম্পোজিশন রুলস আছে সেগুলো ভালো করে যদি আপনারা দেখে নেন তাহলে আপনাদের কি কি করণীয় সেগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। গুড মর্নিং ফ্রেন্ড, এটা বলে আজকে আমি উইথ লট অফ থ্যাঙ্কস for listening patiently to this discussion on composition scheme. আপনাদের যদি কোনো রকম ডাউট হয় আমাকে arup.gst@gmail.com আপনারা মেল করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ and have a wonderful day.